নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। কালকে ম্যাচ প্রিভিউতে এটা আলোচনা করছিলাম যে হয়তো এবার সময় এসেছে গুরপ্রীত সিং সান্ধুর জায়গায় বিশাল কায়েত, যে লাস্ট 3 বছর ধরে কন্টিনিউয়াসলি ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিচ্ছে এবং বর্তমানে ভারতের 1 নম্বর গোলকিপার। অবভিয়াসলি পারফরমেন্স অনুযায়ী তাকে সুযোগ দেওয়া উচিত। গুরপ্রীতের থেকে অবশ্যই বেটার চয়েস হতে পারতো সে। এবং দেখো আজকেই কি হলো, গুরপ্রীত সিং সান্ধুর একার ভুলের জন্য ইন্ডিয়া মালয়েশিয়ার বিরুদ্ধে একটা সুইট রিভেঞ্জ নিতে পারলো না এবং টানা 1 বছর লাস্ট ইয়ার নভেম্বরে ইন্ডিয়া শেষ ম্যাচ জিতেছিল। টানা 1 বছর কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিতল না এবং 2024 গোটা সালেও কিন্তু ইন্ডিয়ার কোনো ম্যাচ জেতা হলো না। তো সেখানে অবভিয়াসলি আজকের যদি ম্যাচের কথা বলি, অনেক পজিটিভ আছে, অনেক পজিটিভ সাইন্স আছে। ইন্ডিয়া খারাপ খেলেনি, ভালোই খেলেছে। কিন্তু যদি গুরপ্রীতই একটা বাজে হাওলার না করতো, হয়তো ম্যাচটা ইন্ডিয়া জিততে পারতো। তো সেই ম্যাচ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, ইন্ডিয়া বনাম মালয়েশিয়া ম্যাচটা নিয়ে, যেই ম্যাচটা 1-1 গোলে ড্র হলো। এবং তার পাশাপাশি কিন্তু আমরা কথা বলবো অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কিছু ছোটোখাটো আপডেটস নিয়ে। তো লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আজকে মালয়েশিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া মোটামুটি একটা এক্সপেক্টেড লাইন আপ নিয়ে নেমেছিল। কালকের ভিডিওতে যেরকম একটা পসিবল লাইন আপ নিয়ে আলোচনা করেছিলাম, মোটামুটি সেরকমই ছিল। যদিও গোলকিপার হিসেবে আমি বিশাল কায়েতকে এক্সপেক্ট করছিলাম, বাট যেটা বললামই যে হয়তো গুরপ্রীতি স্টার্ট করবে, সেই স্টার্ট করেছিল। বাকি ডিফেন্স লাইন তো যেরকম এক্সপেক্টেড ছিল, মিডফিল্ডে যেরকম এক্সপেক্টেড ছিল সেরকমই ছিল। তবে আপফ্রন্টে কিন্তু ফারুক চৌধুরী এবং ছাংতের সঙ্গে স্টার্ট করেছিল হচ্ছে ইরফান ইয়াদওয়াত। তো ইরফান ইয়াদওয়াতকে কিন্তু আজকে ডেবিউ দিল কোচ মোডোলো মার্কুয়েস, তাকে স্টার্টিং 11-এ রেখেছিল। পরের দিকে যদিও ভিভিন মোহনন, ভালপুইয়া, জিথি নেমেস তাদেরকেও কোচ ডেবিউ দিয়েছে। তবে আপফ্রন্টের পজিশনিং একটু ডিফারেন্ট ছিল। ইরফান অ্যাজ এ প্রপার নম্বর 9 স্টার্ট করেছিল, ব্রেন্ডন কিছুটা বাঁদিকে খেলছিল, ফারুক চৌধুরী ইরফানের পেছন থেকে খেলছিল। তো সেই টাইপের একটা পজিশনিং ছিল। এবার অবভিয়াসলি ব্রেন্ডন ফার্নান্ডেজ অ্যাজ এ উইঙ্গার তো খেলতে পারি, তবে তার সঙ্গে সঙ্গে ওইদিকে নাওরেম রোশন সিং স্টার্ট করায় সেখানে অনেকটা অ্যাডভান্টেজও পেয়ে যায়, যেহেতু নাওরেম রোশন খুব ভালো ওভারল্যাপে যায়। এটা আমরা মোহনবাগানের ক্ষেত্রে আলোচনা করছিলাম একদিন, যে শাহালকে যদি লেফট উইংয়ে মলিনা ইউজ করে, সেখানে এমন একজন লেফট ব্যাক দরকার যে অনেক বেশি ওপর দিকে উঠে খেলতে পারবে, নাওরেম রোশনের মতো। তো অনেকটা সেই টাইপের ট্যাকটিক্স আজকে আমরা দেখেছিলাম। নাওরেম রোশন কিন্তু অনেক ওভারল্যাপে গিয়েছে, যদিও পার্টিকুলারলি ব্রেন্ডনের কথা বললে অ্যাজ এ উইঙ্গার ব্রেন্ডনের খেলার অভিজ্ঞতা আছে। শাহালের থেকে অ্যাজ এ উইঙ্গার ব্রেন্ডন বেটার সেই জায়গাতে। তো সেখানে অবভিয়াসলি একটা ভালো ম্যাচ গিয়েছে ইন্ডিয়ার জন্য। প্রথমেই ইরফান ইয়াদওয়াত, তার প্রশংসা করবো, ডেবিউতেই কিন্তু অনেকটা ভালো খেলেছে। ইরফানকে মেনলি আর কি উপরের দিকে স্টার্ট করানোর একটা কারণ হচ্ছে ইরফানের যে বডি স্ট্রাকচার সেটা খুব ভালো এবং প্রচুর ওয়ার্কলোড নেই, ছোটো ছোটো করে খেলে, প্রেস করে খেলে, সেই কাজগুলো সবই ভালো করেছে। অ্যাকচুয়ালি একজন বড় চেহারা স্ট্রাইকার, সেটা কিন্তু অনেকদিন ধরে ইন্ডিয়ার প্রায়োরিটি, যেখানে মানভীরকে বারবার টেস্ট করেছে অ্যাজ এ নম্বর 9, যেটা হয়তো সব ক্ষেত্রে সাকসেসফুল হয়নি, বেশিরভাগ ক্ষেত্রেই ফেলিওর হয়েছে। তবে ইরফানকে যে সেই রোলটাই ট্রাই করা যেতে পারে এবং ইয়ং প্লেয়ার সুযোগ পেতে পেতে আরও বেটার হবে। ওয়েন কোয়েলের একটা বড় ভূমিকা আছে আজকে, যে ইরফান ইয়াদওয়াত সুযোগটা পেল সেটার পেছনে, এবং ইরফান সেটা কিন্তু দেখালো যে তাকে ওই পজিশনে ট্রাই করা যেতে পারে, সে কিন্তু এফেক্টিভ হতে পারে। বাকি ম্যাচের কথা বললে, ম্যাচের ফার্স্ট হাফটা ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে। প্রথম দিক থেকে ইন্ডিয়ারই ম্যাচের মধ্যে আধিপত্য বেশি ছিল, বাট গুরপ্রীত সিং সান্ধুর একটা হাওলার, যেখানে কিন্তু মানে একটা নর্মাল বল যেটা বক্সে দাঁড়িয়ে থাকলেও তার হাতে চলে যায়, সেখানে হঠাৎ করে এগিয়ে এসে বলের ফ্লাইটটা টোটালি মিস করে গেল। এবং সেখানে তো মালয়েশিয়ার স্ট্রাইকারের কাছে কাজটা বাকিটা ইজি ছিল, ফাঁকা গোলে বল ঠেলা সম্পূর্ণ গুরপ্রীতের ভুল, ওখানে আর কাউকে দোষারোপ করার জায়গা নেই। সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া 1-0 গোলে পিছিয়ে পড়ে। তারপর ইন্ডিয়া ট্রাই করে গিয়েছে, কন্টিনিউয়াসলি ট্রাই করে গিয়েছে। বাট ইন্ডিয়ার বেস্ট প্লেয়ারদের কথা বললে আমি সর্বপ্রথম যার নাম বলবো আনোয়ার আলী। ব্রিলিয়ান্ট ম্যাচ গিয়েছে আনোয়ার, অসাধারণ ডিফেন্সে। অনেকগুলো ইনস্ট্যান্সের কথা মনে পড়ছে, একটা ক্ষেত্রে মুখ দিয়ে শট একটা ব্লক করে, আর একটা ক্ষেত্রে ভালো ব্লক করে, দুটো দুর্দান্ত ব্লক ছিল যেগুলো থেকে গোল হতে পারতো। আর একটা ক্ষেত্রে বক্সের সামনে একটা অসাধারণ ট্যাকেল করে একটা ডেঞ্জারাস আক্রমণ বাঁচায়। দুটো ক্ষেত্রে খুব সুন্দর ইন্টারসেপশন করে। এবং ম্যাচের লাস্ট দিকেও একটা ঘটনা মনে পড়ছে, যেখানে ভালপুইয়া একটা ডিফেন্স করে, মালয়েশিয়ার একজন আর কি বাচ্চা ছেলে নেমেছিল, সে ভাবছিল বলটা আর কি কর্নার হবে, সেখানেও গিয়ে আনোয়ার আলী কিন্তু বলটাকে ক্লিয়ার করে। ডিফেন্সে আনোয়ার আলী একটা ওয়াল হয়ে দাঁড়িয়েছিল আজকে, অসাধারণ। আনোয়ার ব্রিলিয়ান্ট, ম্যাচের সেরা প্লেয়ার আমার তো মনে হয় আনোয়ার আলীই ছিল। এবং যে গোলটাও হলো আর কি টিম ইন্ডিয়ার, কর্নারটা যে হয়েছিল, সেই কর্নারের মুভটাও কিন্তু আনোয়ার আলী তৈরি করেছিল, যেখান থেকে কর্নারটা এসেছিল। তো সব মিলিয়ে আনোয়ারের ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট
অনেক বেশি ছিল, দারুণ ডিফেন্স করেছে। এবং আনোয়ারের পর যার কথা বলতে হবে সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়াও অসাধারণ খেলেছে, মিডফিল্ডে নিজের কাজটা একদম পারফেক্টলি করেছে। পাশে সুরেশ অংজাম ওয়ার্কলোড নেওয়ার চেষ্টা করছিল, বাট অনেক সময় আমরা ভুলভ্রান্তি করতে দেখছিলাম। বাট আপুইয়া কিন্তু অনেক ক্লিন ফুটবল খেলেছে, দারুণ ফুটবল খেলেছে। মিডফিল্ডের মধ্যে একটা কামনেস, কম্প্যাক্টনেস কিন্তু আপুইয়া নিয়ে এসেছিল। তো আনোয়ার এবং আপুইয়া এই দুই প্লেয়ার দারুণ। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইরফান ইয়াদওয়াত, তারাও কিন্তু আপফ্রন্টে যথেষ্ট ভালো খেলেছে। ছাংদের জন্য সেই লেভেলের ম্যাচ যায়নি। আর ইন্ডিয়ার গোলটার কথা বললে ইন্ডিয়া ফার্স্ট টাইমেই কিন্তু সমতায় ফেরে কর্নার থেকে, যেই কর্নারটা ব্রেন্ডন ফার্নান্ডেজ নেয়। এবং ব্রেন্ডনের এটাই অ্যাডভান্টেজ, তার টেকনিক্যাল এবিলিটি অনেক ভালো, খুব ভালো বল রাখতে পারে। কর্নার থেকে দারুণ বল রেখেছিল ব্রেন্ডন। এবং সেই জায়গাতে তোমার সন্দেশ সিংগেনকেও ক্রেডিট দিতে হবে, একটা ডিফেন্ডারকে পুরো ব্লক করে রেখেছিল। এবং রাহুল ভেকে এসে ভালো হেডার নেয় এবং সেখানে কিন্তু 1-1 হয়। বাকি ফার্স্ট হাফটা ইন্ডিয়া ভালো খেলেছে, সেকেন্ড হাফেও ইন্ডিয়া প্রথম দিকটা ভালো খেলছিল, বাট পরের দিকে লাস্টের দিকে এসে কিন্তু মালয়েশিয়া কিছুটা চেপে ধরেছিল। তবে তাও আমি বলবো যদি জিথিন এমএসকে আরেকটু আগে নামানো যেত হয়তো বেটার হতে পারতো। খুব বেশি কিছু তাকে করতে দেখলাম না, বাট যেই সময় মানভীরের চেঞ্জটা করেছিল ওখানে যদি ছাংতের জায়গায় জিথিনকে নিয়ে আসতো ওই জায়গাতে হয়তো আর একটু বেটার হতে পারতো। তবে ঠিক আছে, বেটার পারফরমেন্স আমরা দেখেছি, পারফরমেন্সে আর কি উন্নতি তো অবশ্যই এসেছে। ডিফেন্সিভলি এবং মিডফিল্ডেও অনেকটা কম্প্যাক্টনেস আমরা দেখেছি। তো সেই জায়গাতে ঠিকঠাক ম্যাচ গেছে একটা, বাট জয়টা এলো না। গুরপ্রীত ওই ভুলটা না করলে হয়তো জয়টা আসতেও পারতো। পরের দিকে গুরপ্রীত আরও একটা ভুল করেছিল, যেখানে কিন্তু একটা বলের ফ্লাইট মিস করে গিয়েছিল, যেখানে ভালপুইয়া বলটাকে ক্লিয়ার করে দেয় এবং লাস্টের দিকে একটা যদিও সেভ করে। বাট গুরপ্রীত অনেক ভুলভ্রান্তি করছে, অনেক দিন ধরেই ভুলভ্রান্তি করছে। সেখানে এরপর যদি বিশাল কায়েতকে সুযোগ না দেওয়া হয় তাহলে ভাই আইএসএল এর মতো জায়গায় এত সুন্দর পারফর্ম করে লাভটা কি হচ্ছে যদি ন্যাশনাল টিম সেই একজনের উপরই স্টিক করে থাকে। আমার মনে হয় চেঞ্জের সময় এসেছে, বাট কে জানে কোচ হয়তো আবার অনেকদিন বাদের পর ম্যাচ হবে, সেই সময় সব কিছু ভুলে গিয়ে আবার গুরপ্রীতকে দিয়ে স্টার্ট করাবে। বাকি তোমাদের মতামত জানিও এই ম্যাচ নিয়ে, তোমাদের কি মতামত। বাকি অবভিয়াসলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো দল তারা তো ছুটি কাটিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছে এবং সেখানে ইস্টবেঙ্গলের সল ক্রেসপো, মাদি তালাল, দিমিত্রিওস ডিয়ামেন্টাকোসের মতো প্লেয়াররা কিন্তু অনুশীলনে চলে এসেছে এবং হেক্টর ইউজতেও চলে আসছে, সেও প্র্যাকটিসে নেমে পড়বে। তো সেখানে কিন্তু নিজেদের ফিটনেসের দিকটাতেই ইস্টবেঙ্গল বেশি জোর দিয়েছে। উল্টো দিকে মোহনবাগানের কথা বললে একটা সব থেকে ভালো খবর হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু চলে এসেছে। যদিও গ্রেগ স্টুয়ার্ট এখনও পুরোপুরি ফিট হতে পারেনি এবং জামশেদপুর ম্যাচটাই খেলতে পারবে কি না বলা মুশকিল, চান্স একটু কম মনে হচ্ছে। বাট চলে যখন এসেছে তার চোটটা অতটাও গুরুতর নয়, হয়তো জামশেদপুর ম্যাচে না খেলতে পারলেও পরের যে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচটা আছে সেই ম্যাচটাই খেলতে পারবে, সেটা একটা পজিটিভ নিউজ মোহনবাগানের জন্য বলতে পারো। বাকি আশিস রাই, তার তো জামশেদপুর এবং চেন্নাই দুটো ম্যাচেই খেলার চান্স একটু কম, কারণ হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে মোটামুটি 3 দশকের মতো রেস্ট তো তার লাগবেই। সেই জায়গাতে আশিস রায়কে নিয়ে কিছুটা সমস্যায় মোহনবাগান পড়তে পারে। অনুরোধ থাপার চোটও অতটা সিরিয়াস নয়, তবে জামশেদপুর ম্যাচে অনুরোধ থাপাও অনিশ্চিত হয়ে থাকছে। সেখানে এই তিনটে প্লেয়ারের ফিটনেস কোন জায়গায় থাকছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে জামশেদপুর ম্যাচের আগে, কারণ মোহনবাগানের জন্য এই তিনটে প্লেয়ারই ফার্স্ট টিমের প্লেয়ার, ভীষণই গুরুত্বপূর্ণ প্লেয়ার। স্টুয়ার্ট আর অনুরোধ থাপা তো অনেক গুরুত্বপূর্ণ এবং রাইট ব্যাকে আশিস রায়েরও সেরকম ব্যাকআপ নেই। মানে সেখানে যদি স্টুয়ার্টও ফিরে আসে সেটাও অনেক বড় অ্যাডভান্টেজ হতে পারে, কারণ দিমিত্রি পেত্রাতোসকে আমরা সেই ছন্দে পাইনি। যদিও দিমি কিন্তু নিজের হেয়ার কালারটা চেঞ্জ করে ফেলেছে, সেই আইএসএল 2022-23 ফাইনালের সময় যেরকম হেয়ার স্টাইল আমরা দেখেছিলাম সেই টাইপের হেয়ার স্টাইল করেছে। মেবি সেই ফর্মটা খুঁজে পাবার চেষ্টা করছে। দিমি যদি ফর্মে থাকে তাহলে কিন্তু কোনো চিন্তার জায়গা থাকবে না, বাট নয়তো আগের দিনও গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু অবশ্যই মোহনবাগান মিস করেছে। সেখানে স্টুয়ার্টের তাড়াতাড়ি ফেরাটা সব থেকে বেশি জরুরি। বাকি তোমাদের মতামত জানিও আজকের ইন্ডিয়ার খেলা নিয়ে এবং মোহনবাগানের চোট আপডেট নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।